আসসালামু আলাইকুম। লিশানা হাবা বিরুশালাইম, লিশানা হাবা বিরুশালাইম কি বুঝলেন? এটা একটা হিব্রু গীত বা বাণী যেটা গত ৫০০ বছর ধরে ইহুদিরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পাসওভারের সময় যে ভোজ বা ফিস্ট হয় ওই সময় গায়। তারা গায়, তাদের বাচ্চারা গায়। শোনেন। Lishana haba Yerushalayim, next year in Jerusalem. এখন বলবেন এটার অর্থটা কি আর তাৎপর্যই বা কী? এটার অর্থ হলো নেক্সট ইয়ার ইন জেরুজালেম। প্রশ্ন হলো এটা তারা কেন বলে? আসলে এটা বোঝার জন্যে একটু ইহুদি জাতির ইতিহাস সম্পর্কে জানতে হবে। ইতিহাসের কথা শুনে ঘাবড়ে যেন না, আমি সহজ করে বলবো। জেরুজালেম এমন একটা শহর বা ভূখণ্ড যা একই সাথে ইসলাম, খ্রিস্ট এবং ইহুদি তিন ধর্মের কাছেই খুব পবিত্র একটা ভূখণ্ড। আসেন দেখি ইহুদিদের কাছে কেন এটা এত গুরুত্বপূর্ণ। ইহুদিরা বিশ্বাস করে আজ থেকে ৩,০০০ বছর আগে জেরুজালেমের মরিয়া পর্বতের ওপর তাদের রাজা সলোমন একটা টেম্পল বানিয়েছিলেন। ইহুদি স্ক্রিপচারে এটাকেই বলা হয় ফার্স্ট টেম্পল বা প্রথম মন্দির। আজকে জেরুজালেমে এখন যেখানে আলাকসা মসজিদ, এটা আর ডোম অফ দ্য রকের কাছাকাছি ছিল এই মরিয়া পর্বত। ফার্স্ট টেম্পল নির্মাণের ৩৭০ বছর পর ব্যাবিলনের রাজা নেবুচাদনেজারের আক্রমণে ফার্স্ট টেম্পল ধ্বংস হয়ে যায়। বহু ইহুদিকে বন্দি করে নেবুচাদনেজার ব্যাবিলনে নিয়ে যান। ইহুদিদের পরদেশী জীবন তখন থেকেই শুরু। এরপর কেটে যায় ১০০ বছর। ১০০ বছর পর নির্মিত হয় সেকেন্ড টেম্পল। কিন্তু ৭০ সালে, মানে আজকে থেকে ২০০০ বছর আগে রোমানদের আক্রমণে এই সেকেন্ড টেম্পলও ধ্বংস হয়ে যায়, আবারও তারা ছন্নছাড়া। এরপর থেকে ইহুদিদের স্বপ্ন তারা জেরুজালেমে ফিরবে, থার্ড টেম্পল গড়বে, জেরুজালেমকে তৈরি করবে তাদের মতো করে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী কেটে যায়, ফিরতে তো আর পারছে না। তাই স্বপ্নটা যেন জিয়ে থাকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই জন্য তারা এটাকে একটা ধর্মীয় সংস্কৃতির রূপ দিল। প্রতি বছর মার্চ বা এপ্রিলে তাদের যে পাসওভার হলিডে হয়, এটার প্রথম দিন পাসওভার সিডারের প্রথমেই এই গীত গেয়ে শুরু করে তারা। তবে যে বিষয়টা খুব দুঃখজনক তা হলো, যে জাতিটি এত নির্যাতিত হবার ইতিহাস বহন করছে, তারা যখন সুযোগ পেল তখন তারা কিভাবে এত অত্যাচারী, এত হৃদয়হীন শোষক হয়ে উঠল, এটা খুব দুঃখজনক। ফিলিস্তিনের নিরপরাধ সাধারণ মানুষকে, শিশুকে, নারীকে, নিরীহ বেসামরিক মানুষকে যেভাবে তারা গণহত্যা করছে, নির্বিচার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং তথাকথিত মানবাধিকারের ধ্বজাধারীরা তা দেখেও না দেখার ভান করছে, এটা নিন্দা জানাই আমরা। যা হোক, যে কথা বলছিলাম, তো এটার তাৎপর্য কী? আমি প্রথম এপিসোডে একটা ঘটনা বলেছিলাম, অটোম্যান সম্রাটদের কনস্টান্টিনোপল জয়ের স্বপ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ছিল তাদের প্রেরণা। মুসনাদে আহমেদের ১৮,১৮৯ নং হাদিস, ইউ উইল শিওরলি কনকর কনস্টান্টিনোপল, হোয়াট আ ওয়ান্ডারফুল লিডার উইল হার লিডার বি, অ্যান্ড হোয়াট আ ওয়ান্ডারফুল আর্মি উইল দ্যাট আর্মি বি। কনস্টান্টিনোপল নিশ্চয়ই তোমাদের অধিকারে আসবে। কি অসাধারণই না হবে তাদের নেতা, আর কি অসাধারণই না হবে সেই বাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলে গেছেন কবে? ধরেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের সময় ধরি ৬৩২, আর কনস্টান্টিনোপল জয় হলো কবে? ১৪৫৩। কত বছর? ৮২১ বছর। ৮২১ বছর লাগলো একটা মন ছবি বাস্তবায়িত হতে, কিন্তু ৮২১ বছর ধরে তো মন ছবিটা জিয়ে রাখতে হয়েছে। ধরেন এই যে মন ছবি বাংলাদেশের কথা, খুবই ক্ষুদ্র পরিমণ্ডলে, বলতে পারেন মাইক্রোস্কোপিক মাইনরিটি লেভেলে কোয়ান্টাম বলছে ৩০ বছর ধরে। কেউ কেউ অধৈর্য হয়ে যাচ্ছিল যে হচ্ছে না কেন। একটা পরিবর্তনের প্রভাব সেটা তো দৃশ্যমান হতে তো সময় লাগে। আপনারা মৎস্যব্যাম্বোর স্টোরি জানেন। মৎস্যব্যাম্বো হলো বাঁশ প্রজাতির মধ্যে একটা ইউনিক এক্সাম্পল। মৎস্যব্যাম্বোর বীজ যখন পোতা হয় তখন বছরের পর বছর কিছুই বোঝা যায় না। এমনকি কোনো কোনো সময় মনে হয়
যে আদৌ কিছু হবে নাকি। এইভাবে সময় কাটতে থাকে, কখনো কখনো 5 বছর। এরপর একদিন মৎস্য ব্যাম্বুর বীজ থেকে চারা বেরোয় এবং অল্প সময়ের মধ্যেই গজাতে থাকে অজস্র ব্যাম্বো শুট। এবং দেখতে দেখতে মাত্র 6 সপ্তাহের মধ্যে মৎস্য ব্যাম্বোর এই বাঁশ গাছ 90 ফুট পর্যন্ত উঠে যেতে পারে। আসলে এই 5 বছরে মাটির তলায় মৎস্য ব্যাম্বোর এক অকল্পনীয় বিস্তৃত আর গভীর শেকড় বেড়ে উঠছিল। কেন? যাতে এই 90 ফুট মৎস্য ব্যাম্বোকে ধরে রাখার মতো শেকড় তার তৈরি হয়। চিন্তা করেন, 90 ফিট মানে 9 তলা সমান একটা বিল্ডিং। এরকম একটা বিল্ডিংয়ের সমান উঁচু গাছকে সোজা রাখার জন্যে কী পরিমাণ শেকড়ের সাপোর্ট দরকার, সেটাই হচ্ছিল এই 5 বছরে। তো অর্জনের আগে তো অর্জনের নেপথ্য রচনা হতে হবে, আর নেপথ্য রচনার জন্যে আপনাকে ক্রমাগত কাজ করে যেতে হবে। আজকের আলোচনায় এই নেপথ্য রচনার একটা টেকনিক নিয়েই কথা বলবো। এবারের প্রজ্ঞায় ভালো ভাবুন, ভালো থাকুন, এই কথাটাকে পারস্পরিক উইশ বিনিময়ে কিভাবে আমরা চর্চা করতে পারি তা শিখলাম। পরস্পর পরিচিত হলে আসসালামু আলাইকুম, ভালো ভাবুন। অপরজন বলবে ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকুন। আর যদি অপরিচিত হয় তাহলে প্রথমজন বলবে আসসালামু আলাইকুম, ভালো ভাবুন, ভালো থাকুন। অন্যজন তো সালামের উত্তর দেবে, কিন্তু প্রথম সে বুঝবে না, তখন প্রথমজন তাকে বোঝাবে। আসসালামু আলাইকুম, ভালো ভাবুন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, ভালো ভাবুন, ভালো থাকুন। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কথাটা তো চমৎকার। এটা কেন বললেন ভাই? আসলে ভাবনার শক্তি কিন্তু অনেক, তাই ভালো ভাববার কথা বলছি। এখন প্রশ্ন হলো, এটা কেন বলা দরকার? ওই যে লেশানা হাবা বিরুসালাইম, নেক্সট ইয়ার ইন জেরুজালেম। ইহুদিরা যেমন একজন আরেকজনকে মনে করিয়ে দিত তাদের স্বপ্নের কথা, আমাদেরকেও তেমনি একজন আরেকজনকে মনে করিয়ে দিতে হবে ভালো ভাবার কথা, ভালো থাকার কথা। এখন প্রশ্ন হলো, ভালো ভাবা কেন, ভালো কথা কেন? মাসারু এমোতো একজন জাপানি বিজ্ঞানী পানির আণবিক গঠনের ওপর মানুষের ভাবনা বা আবেগের যে প্রভাব হতে পারে তা নিয়ে কিছু ইন্টারেস্টিং গবেষণা তিনি করেন। তার গবেষণায় প্রথম পানির সামনে নানা ধরনের শব্দ উচ্চারণ করা হয়। কোনোটার সামনে থ্যাংক ইউ, কোনোটার সামনে লাভ ইত্যাদি নানা পজিটিভ শব্দ। এরপর কোনোটার সামনে বোকা, ঘৃণা এরকম নেগেটিভ শব্দ বলা হয়। এছাড়া ক্লাসিক্যাল মিউজিক এবং হইচইওয়ালা রক, মেটালিক এসবও বাজানো হলো। এরপর পানিকে ফ্রিজড হতে দেয়া হলো যাতে আইস ক্রিস্টাল হয়। দেখা গেল যে পানির সামনে পজিটিভ শব্দ বলা হয়েছে বা ক্লাসিক্যাল বাজানো হয়েছে সেটার ক্রিস্টালগুলো খুব সুন্দর সুগঠিত, যেমন এরকম। আর যে পানির সামনে নেগেটিভ বা খারাপ শব্দ বলা হয়েছে সেটার ক্রিস্টালগুলো অগোছালো, বিশৃঙ্খল। এ থেকে মাসারু ইমোতোর কথা হলো, মানুষের শরীরের 60%ই তো পানি। তার মানে ভালো কথা, ভালো ভাবনার প্রভাব মানুষের ওপরও পড়বে। এজন্যই দেখেন, যে ঘরে ভালো কথা উচ্চারিত হয় সেই ঘরের বাচ্চারা শান্ত হয়, মেধাবী হয়, বুদ্ধিমান হয়। আর যে ঘরে গালিগালাজ হয়, অশ্লীল অশ্রাব্য উচ্চারণ হয়, সেই ঘরে শান্তি থাকে না, সুস্থতা থাকে না। এজন্যে কী করবেন? বাচ্চাদেরকে সব সময় ভালো কথা শোনাবেন, জেগে থাকতে শোনাবেন, আবার যখন ঘুমিয়ে থাকে তখনও মাথার কাছে মুখ নিয়ে বলবেন। অবচেতনেও আপনার বাচ্চার কাছে তথ্য যাবে, সে ভালো হবে, মেধাবী হবে, শান্ত হবে, কথা শুনবে, ঠিকমতো খাবে। তো সামাজিক ও জাতিগতভাবে ভালো ভাবা ও ভালো থাকার জন্যে আমরা যে চর্চাটা করতে পারি এখন, 1. প্রতিদিন ঘুম থেকে উঠে মনে মনে 10 বার বলুন, ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। এবং দিনের মধ্যে যখনই সময় পান বারবার এটা বলুন, ভালো ভাববো, ভালো বলবো, ভালো করব, ভালো থাকবো। 2. যে কাউকে সালাম দেওয়ার পর মিষ্টি করে বলুন, ভালো ভাবুন, ভালো থাকুন। কেউ আপনাকে ভালো ভাবুন বললে আপনি জবাবে আন্তরিকভাবে বলুন, ভালো থাকুন। বারবার এই কথাগুলো সবার মুখে মুখে উচ্চারিত হলে ভালো ভাবা, ভালো বলা, ভালো করা, ভালো থাকার ভাবনার সামাজিকায়ন ঘটবে। আর ভালো ভাবনার সামাজিকায়নই সমাজকে পুরোপুরি বদলে দেবে। ইনশাল্লাহ সব সম্ভব।